কথা কি তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, 2 মিনিট পরে শুরু করতেছি, সবাই জয়েন করে নিক। ওকে, তাহলে আমরা শুরু করতেছি। আজকে বেসিক্যালি পাওয়ার ইলেকট্রনিক্স এর ইন্ট্রোডাক্টরি কিছু কথা দেখব আমরা। তো পাওয়ার ইলেকট্রনিক সার্কিট কাকে বলে? পাওয়ার ইলেকট্রনিক সার্কিট হচ্ছে গিয়ে যে ইলেকট্রনিক সার্কিট গুলা ইলেকট্রিক পাওয়ারকে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে ইলেকট্রনিক ডিভাইস ইউজ করে কনভার্ট করতে পারে, তাদেরকেই আমাদের পাওয়ার ইলেকট্রনিক সার্কিট বলে। এই পাওয়ার ইলেকট্রনিক সার্কিটের মধ্যে মেইনলি সেমিকন্ডাক্টর যে ডিভাইসগুলো আছে সেগুলো সুইচ হিসেবে ব্যবহার করা হয়, এবং এই সুইচের থ্রুতে ভোল্টেজ এবং কারেন্ট যে কোনো একটা কোয়ান্টিটি অথবা বোথ কোয়ান্টিটি কন্ট্রোল করা হয় অথবা মডিফাই করা হয়। মডিফাই করে এদের পাওয়ার লেভেলকে ঠিক রেখে অথবা ভোল্টেজকে স্টেপ আপ স্টেপ ডাউন করে, কারেন্টকে স্টেপ আপ স্টেপ ডাউন করে, অথবা ফ্রিকোয়েন্সি কনভার্ট করে এই সার্কিটগুলো কাজ করে থাকে। এখন পাওয়ার ইলেকট্রনিক সার্কিটের রেঞ্জ বা পাওয়ার রেঞ্জ নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে এটা অনেক ফাস্ট একটা রেঞ্জ, অর্থাৎ মিলি ওয়াট থেকে শুরু করে মেগা ওয়াট লেভেল পর্যন্ত পাওয়ার ইলেকট্রনিক্স এর অ্যাপ্লিকেশনস আছে। আর যেসব ফিল্ডে পাওয়ার ইলেকট্রনিক সার্কিট ইউজ হয় তার ভিতরে সার্কিট থিওরি, কন্ট্রোল থিওরি, ইলেকট্রনিক্স, ইলেকট্রোম্যাগনেটিক্স, মাইক্রোপ্রসেসর, হিট ট্রান্সফার, এই সব কয়টা ফিল্ডে ডিজাইন এক্সাম্পলের ভিতরে পাওয়ার ইলেকট্রনিক সার্কিটের অ্যাপ্লিকেশনস আছে। তো এখন এফিসিয়েন্সি এবং পারফরমেন্সের দিক থেকে পাওয়ার ইলেকট্রনিক সার্কিট গুলো দিন দিন ইমপ্রুভ করতেছে, বিধায় পাওয়ার ইলেকট্রনিক সার্কিট এই এরিয়াটা খুব ইম্পর্টেন্ট এবং এটা একটা খুব ফাস্ট গ্রোয়িং এরিয়া।
এই পাই চার্টে তোমাদেরকে একটা পাওয়ার ইলেকট্রনিক্স এর অ্যাপ্লিকেশন এবং এগুলার ফিল্ড, কোন কোন ফিল্ডে পাওয়ার ইলেকট্রনিক্স এর প্রয়োগ আছে সেটা দেখানো হয়েছে। পাওয়ার ইলেকট্রনিক্স সিস্টেম এবং কন্ট্রোলে পাওয়ার ইলেকট্রনিক্স এর অ্যাপ্লিকেশনস আছে। পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস গুলা যখন কোথাও ইমপ্লিমেন্ট করতে হয় তখন সেখানে কন্ট্রোলের প্রয়োজন হয়। তো এই কন্ট্রোল গুলো সুইচ কন্ট্রোল, ফিডব্যাক কন্ট্রোল এবং সিস্টেম অপারেশন কন্ট্রোল, এই তিন ভাগে ভাগ করা যায়। আর যেখানে পাওয়ার এবং এনার্জি ডিস্ট্রিবিউশন কিংবা ট্রান্সমিশনের ব্যাপার আছে সেখানে There's Kevin Writers from Back to the Future too. One of the first things I have to do is make sure the signatures are legit. So Steve is coming in to help me out with the autographs. Here we go. Look at this. Huge. সবাই তোমাদের Probably one of the most. মাইক্রোফোন মিউট করে রাখো। ক্লাস চলাকালীন এই ধরনের ডিস্টারবেন্স মোটেও অ্যাকসেপ্টেবল না। এখন পাওয়ার ইলেকট্রনিক্স এর পাওয়ার এবং এনার্জিতে ইউটিলিটি নেটওয়ার্ক, পাওয়ার সাপ্লাই এবং মোটর ড্রাইভস, এই তিনটা ক্ষেত্রে পাওয়ার এবং এনার্জি ডিস্ট্রিবিউশনের ব্যাপার আসে। ইউটিলিটি নেটওয়ার্ক বলতে পাওয়ার সাপ্লাই, সোজা কথায় আমাদের বাসায় যে ইলেকট্রিসিটি সাপ্লাই আছে, ইলেকট্রিসিটি সাপ্লাই এবং ডিস্ট্রিবিউশন, ট্রান্সমিশন, এই সব কিছুতে পাওয়ার ইলেকট্রনিক্স এর একটা বড় ফিল্ড রয়ে গেছে। আরেকটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। সাপ্লাই বলতে কখনো ডিসি পাওয়ার সাপ্লাই, কখনো এসি পাওয়ার সাপ্লাই আমাদের প্রয়োজন হয়। এই পাওয়ার সাপ্লাই গুলার মধ্যে অবশ্যই ইলেকট্রনিক সার্কিট থাকবে, পাওয়ার ইলেকট্রনিক সার্কিট থাকবে। 3 নম্বর হচ্ছে যে মোটর ড্রাইভস। ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে মোটরকে ড্রাইভ করা এবং মোটরকে কন্ট্রোল করার জন্য আলাদা সার্কিট বানানো হয়, সেই সার্কিটগুলোর ভিতরে পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস থাকে। আর ইলেকট্রনিক্স এই ফিল্ডটাও পাওয়ার ইলেকট্রনিক্স এর একটা, মানে ইলেকট্রনিক্স ফিল্ডের একটা সাইড হচ্ছে গিয়ে, বড় সাইড হচ্ছে গিয়ে পাওয়ার ইলেকট্রনিক্স ফিল্ড। এর ভিতরে সার্কিট, সেমিকন্ডাক্টরের ভিতরে আমরা যেমন ডায়োড, তারপরে মসফেট, ট্রানজিস্টর, এগুলাকে আলাদা করে দেখি। পাওয়ার ইলেকট্রনিক্স এর জন্য এই ডিভাইসগুলোকে আলাদা করে পাওয়ার অ্যাপ্লিকেশনের জন্য ডিমান্ড অনুযায়ী এবং অ্যাপ্লিকেশন অনুযায়ী এগুলার আলাদা একটা ফিল্ড আছে, যেখানে পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইস নিয়ে গবেষণা হয় এবং সেগুলো ম্যানুফ্যাকচার হয়। আর একটা হচ্ছে কি ম্যাগনেটিক্স। ম্যাগনেটিক সার্কিট বা ইলেকট্রোম্যাগনেটিক সার্কিট, যেগুলা কমিউনিকেশনে কিংবা ফিল্ড থিওরিতে ইউজ হয়ে থাকে, সেখানেও পাওয়ার ইলেকট্রনিক্স এর বড় একটা সাইড রয়ে গেছে। এখন মেইনলি পাওয়ার ইলেকট্রনিক্স সিস্টেমটা, পাওয়ার ইলেকট্রনিক সিস্টেমের অ্যাপ্লিকেশনটা কোথায়? নরমালি আমরা যেসব সার্কিট নিয়ে কাজ করি কিংবা সার্কিট থিওরিতে সার্কিট 1 2 তে যেসব সার্কিট সলভ করে থাকি, সেই সব সার্কিট সাপ্লাইটা ডিসি হয় এবং বা এসি হয়। এই ডিসি বা এসি সাপ্লাই পরে একটা ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক থাকে এবং এর অন্য এন্ডে একটা লোড থাকে। এটা নিয়ে পুরো ইলেকট্রিক সার্কিটটা গঠন হয়। পাওয়ার ইলেকট্রনিক্সে যেটা থাকে, পাওয়ার ইলেকট্রনিক্সে এখানে পাওয়ার ইলেকট্রনিক কম্পোনেন্ট গুলা থাকে কিংবা সেমিকন্ডাক্টর ডিভাইস কম্পোনেন্ট গুলা থাকে। তার ভিতরে ডায়োড, মসফেট, বিজেটি, পাওয়ার মসফেট, এগুলা এগুলা থাকে। কিছু সুইচ থাকে। সুইচ বলতে এই ডিভাইস গুলাই আবার সুইচ হিসেবে ইউজ করা যায়। এছাড়া ইন্ডাক্টর থাকে, ক্যাপাসিটর থাকে। আর লোড এন্ডে তোমার টাইপ অফ লোড, রেজিস্টিভ লোড হইতে পারে, রেজিস্টিভ ইন্ডাকটিভ লোড হইতে পারে, ইন্ডাকটিভ ক্যাপাসিটিভ লোড হইতে পারে। এই অ্যাপ্লিকেশন অনুযায়ী ইলেকট্রিক লোড পার্টটা থাকে। তো পাওয়ার ইলেকট্রনিক সার্কিটের একটা বড় সাইড হচ্ছে যে এখানে এই পাওয়ার ইলেকট্রনিক কম্পোনেন্ট গুলাকে কন্ট্রোল করার জন্য একটা কন্ট্রোল সার্কিট থাকে এবং কন্ট্রোল সার্কিটের ডিজাইনটা একটা আলাদা ডিজাইন। এই ডিজাইনটা, এই পার্টটা তুলনামূলকভাবে অনেক বেশি কমপ্লিকেটেড।
এখন পাওয়ার ইলেকট্রনিক সার্কিটের ডিমান্ড বা এই ফিল্ডের ইম্পর্টেন্স দিন দিন বাড়তেছে কেন? এই ফিল্ডের ইম্পর্টেন্স দিন দিন বাড়ার পিছনে আহ, একটা বড় হচ্ছে কি এটার অ্যাপ্লিকেশনের ভাস্টনেস বাড়তেছে, আর দ্বিতীয় কথা হচ্ছে যে যত বেশি আমাদের টাইম পাস হইতেছে তত বেশি আসলে সার্কিটের এফিসিয়েন্সি এবং রিলায়েবিলিটি এই দুইটা জিনিসকে আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হচ্ছে। পাওয়ার ইলেকট্রনিক সার্কিট দিয়ে এই দুইটা জিনিস খুব ভালোভাবে অ্যাচিভ করা যায়। এই কারণে পাওয়ার ইলেকট্রনিক্স এর ডিমান্ড দিন দিন বাড়তেছে। পাওয়ার ইলেকট্রনিক সার্কিট মেইনলি যে কাজটা করে সেটা হচ্ছে গিয়ে সেটা সোর্স এবং লোডের ভিতরে ইলেকট্রিক ফ্লো অফ ইলেকট্রিক এনার্জিকে সে কন্ট্রোল করে বা ম্যানেজ করে, যে এনার্জি কতখানি ফ্লো হবে, সেটা ভোল্টেজকে মডিফাই করে হোক কিংবা কারেন্টকে মডিফাই করে হোক কিংবা ফ্রিকোয়েন্সিকে মডিফাই করে হোক, কোনো না কোনো একটা কন্ট্রোলের থ্রুতে সে পাওয়ার ফ্লোকে কন্ট্রোল করে। এখন বিভিন্ন রকম পাওয়ার কনভার্টার অ্যাপ্লিকেশনস আছে, তার ভিতরে এই যে পাওয়ার কনভার্টার আমাদের ধরো একটা সোর্স আছে আর একটা লোড আছে। এখন এই সোর্স আমাদের সোর্সের সাপ্লাইটা ধরো একটা 9 ভোল্টের ব্যাটারি, আর আমাদের আউটপুটে লোডে দরকার হচ্ছে কি একটা 3 ভোল্টের সাপ্লাই। তাহলে যে 9 ভোল্টকে 3 ভোল্টে নামায় আনতে হবে, প্লাস ধরো লোড যে পরিমাণ ওয়াটের সাপ্লাই দিতে পারে, সোর্স যে পরিমাণ ওয়াটের সাপ্লাই দিতে পারে, লোডে তার চেয়ে কম ওয়াট সাপ্লাই দরকার হয়। যদি দরকার হয় তাহলে মাঝখানে কিছু পাওয়ার কনজাম্পশনের ব্যাপার আছে, কিংবা ভোল্টেজকে ডাউন করার ব্যাপার আছে। ভোল্টেজকে ডাউন করার ব্যাপার হলে যে এনার্জিটা কনজিউম হবে সেই এনার্জিটা যেন লস্ট না হয়, সেই লস্ট না হওয়াটাই ইলেকট্রিক পাওয়ার কনভার্টার এটাকে এনশিওর করবে। একটা রিয়েলিস্টিক কিছু না কিছু পাওয়ার লস হবে, কিন্তু একটা রিয়েলিস্টিক কনভার্টার বা একটা রিয়েলিস্টিক পাওয়ার ইলেকট্রনিক সার্কিট যখন আমরা ডিজাইন করব তখন সেটার এফিসিয়েন্সি 100% কে অ্যাপ্রোচ বা এর কাছাকাছি থাকতে হবে, 100% কাছাকাছি নিয়ে যেতে হবে। কারণ তুমি একটা পাওয়ার জেনারেট করতেছো, পাওয়ার জেনারেট করার পিছনে একটা খরচ আছে। এখন তোমার বেশিরভাগ পাওয়ার যদি তোমার পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইসের মাঝখানে হয়ে যায়, কনজিউম করে ফেলে, তাহলে এফিসিয়েন্সি অর্থাৎ পাওয়ার আউটপুট ভাগ পাওয়ার ইনপুট, লোডে যতখানি পাওয়ার কনজিউম হয়েছে এবং যতখানি পাওয়ার তুমি সাপ্লাই দিছো, এই রেশিওটা যদি কম হয় তাহলে সেটা এফিশিয়েন্ট সার্কিট হবে না। আর এফিশিয়েন্ট সার্কিট যদি না হয় সেই সার্কিটকে কেউ কিনবে না, কিংবা সেই সার্কিটকে কেউ তার অ্যাপ্লিকেশনে ব্যবহার করবে না। এই কারণে মাঝখানে যে কনভার্টার পার্টটা আছে সেই কনভার্টার পার্টটাকে এমন ভাবে ডিজাইন করতে হয় যেন সেখানে লসটাকে একদম মিনিমাইজ করা যায়। আর এটা হচ্ছে কি এফিশিয়েন্সির পার্ট। আরেকটা জিনিস এনশিওর করতে হয় সেটা হচ্ছে কি রিলায়েবিলিটি। এখন রিলায়েবিলিটি জিনিসটা হচ্ছে যে তোমার তুমি যে ডিভাইসটা ডিজাইন করছো সেই ডিভাইসটা উপর কতখানি আমরা নির্ভরশীল হইতে পারি বা কতখানি তার উপর নির্ভর করা যায়, অর্থাৎ এটার ফেলিয়ার রেট কিরকম। যেমন একটা উদাহরণ হিসেবে বলা যায় যে টিপিক্যাল আমেরিকাল যে হাউস হোল্ড গুলো আছে, অর্থাৎ আমেরিকার বাসা বাড়িতে যে সাপ্লাই পাওয়ার সাপ্লাই দেয়া হয়, প্রত্যেক বছর সেখানে মাত্র কয়েক মিনিটের জন্য পাওয়ার আউটেজ হয়। পুরো বছরের যদি পাওয়ার আউটেজ হিসাব করা হয় তাহলে পুরো বছরে মিলে মাত্র কয়েক মিনিট পাওয়ার আউটেজ পাওয়া যাবে। এখন এই পাওয়ার আউটেজ মানে কি? পাওয়ার আউটেজ তিন কারণে হইতে পারে। এক হইতে পারে যে তোমার সোর্স এন্ডে পাওয়ার ছিল না, সোর্স পাওয়ার সাপ্লাই করতে ব্যর্থ হয়েছে, জেনারেটর ফেল করছে। দ্বিতীয় হইতে পারে যে জেনারেটর চালু ছিল কিন্তু মাঝখানে এই পাওয়ার যে কনভার্সন প্রসিডিউরটা আছে, ট্রান্সফরমার কিংবা পাওয়ার কনভার্টার যারা আছে, ডিসি থেকে এসি, এসি থেকে ডিসি, অথবা ট্রান্সমিশন এন্ডে কোনো একটা ডিভাইস যদি ফেল করে তাহলে পাওয়ার সাপ্লাই বন্ধ থাকতে পারে।
আর তৃতীয় হতে পারে যে লোড এন্ডে, তোমার এন্ডে কোনো একটা প্রবলেম হয়েছে। এখন সারা বছরে কয়েক মিনিট পাওয়ার না থাকার মানে হচ্ছে যে সারা বছর মিলে হচ্ছে 365 গুণ 24 গুণ 60 মিনিট। এই এত মিনিটের ভিতরে আমাদের অল্প কয়েক মিনিট যদি ফেলিওর হয়, তার মানে হচ্ছে যে ফেলিওরের পরিমাণ আসলে 0.001, কিংবা সাকসেস রেট হচ্ছে গিয়ে 99.99% এরকম। এখন তার মানে এই সিস্টেমটা খুবই রিলায়েবল, হাইলি রিলায়েবল সিস্টেম। হাইলি রিলায়েবল সিস্টেমে তাহলে তুমি যে পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস গুলো ইউজ করবা সেগুলাকে আরো আসলে হাইলি রিলায়েবল হইতে হবে, খুবই খুবই রিলায়েবল হইতে হবে। এবং সেই কারণে এই পাওয়ার ইলেকট্রনিক সিস্টেম গুলোকে ডিজাইন করার সময় ডিভাইসকে এমন ভাবে ডিজাইন করতে হবে যেন সেটার ফেলিয়ার রেট অলমোস্ট জিরো বা একেবারে খুবই নেগলিজিবল হয়। এবং এক্সট্রিম হাই রিলায়েবিলিটি মেনটেন করা, হাই এফিসিয়েন্সি মেনটেন করার চেয়ে রিলায়েবিলিটি মেনটেন করা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায় ডিজাইনারদের জন্য। আচ্ছা, এখন রিলায়েবিলিটি প্রসঙ্গে যেটা বলা হয় সেটা হচ্ছে যে এক একটা ডিভাইস তার লাইফ সাইকেলের যত সময় ধরে অপারেট করে সেই পুরো অপারেশন টাইমে তার ফেইলিওর খুব অল্প সময়, ফেইলিওর হওয়াই যাবে না, কিংবা যত সময় ধরে সে অপারেশন করবে সে অপারেশনে সে 1 টাইম কিংবা 2 টাইম এর জন্য তার হয়তো ডিভাইসটা ফেল করতে পারে, কিন্তু বাকি সময়ের জন্য সে যদি অপারেশনে থাকে তাহলে বুঝতে হবে যে সেই ডিভাইসটা খুব রিলায়েবল ডিভাইস। যেমন হাউস হোল্ডে আমরা যেসব লাইট সুইচ ইউজ করে থাকি, সুইচের ব্যাপারে এই মেকানিক্যাল সুইচগুলা অর্থাৎ ভিতরে স্প্রিং যুক্ত যেসব সুইচ আছে, সুইচগুলা পুরো লাইফ টাইমে ধরো 1 লক্ষ বার অপারেট করতে পারে। আর এই সুইচগুলোর স্পিড তুলনামূলকভাবে অনেক কম। বর্তমানে যে হাই এফিসিয়েন্সি ডিভাইসগুলো তৈরি হইতেছে, এই এফিসিয়েন্সি ডিভাইসগুলো মেকানিক্যাল সুইচের পরিবর্তে ইলেকট্রিক্যাল সেমিকন্ডাক্টর সুইচে কনভার্ট হয়ে গেছে, এবং সেগুলা দেখা যায় যে সেকেন্ডেই 10,000 বার তাদেরকে সুইচিং করতে হয়। অর্থাৎ যে জিনিসটা 10 কিলো হার্টজে কাজ করে সে তার মানে হচ্ছে যে সে 1 সেকেন্ডে 10 বার সে সুইচ অন অফ হইতে পারে। তো মেকানিক্যাল সুইচের সাথে যদি এখানে এইসব জায়গায় তো মেকানিক্যাল সুইচ ইউজ করার প্রশ্নই আসে না। দ্য বেস্ট মেকানিক্যাল সুইচও ফিউ মিলিয়ন টাইমস এটা অপারেট করতে পারবে না। তো সেমিকন্ডাক্টর সুইচ সেই তুলনায় কি করতে পারে যে সেকেন্ডেই সে 10,000 বার সুইচিং করতে পারতেছে, এবং দিনের মধ্যে সারা দিন চললে সে কোটি কোটি বার সুইচ অন অফ হইতেছে। এই টাইপের অ্যাপ্লিকেশনে তোমার সেমিকন্ডাক্টর সুইচ কিংবা পাওয়ার ইলেকট্রনিক্স যেসব সুইচ আছে, বিজেটি, মসফেট, এগুলাকে ইউজ করা যায়। এবং যেসব ক্ষেত্রে এইসব অ্যাপ্লিকেশনস আছে সেই সব ক্ষেত্রে আসলে পাওয়ার ইলেকট্রনিক সেমিকন্ডাক্টর সুইচের কোনো বিকল্প নাই, এটা ইউজ করতেই হবে। সো সেই সব দিক থেকে পাওয়ার ইলেকট্রনিক্স এর এই অ্যাপ্লিকেশন গুলা হচ্ছে গিয়ে এখন পর্যন্ত মানে আনচেঞ্জেবল, বা এদেরকে আসলে কোনো ইররিপ্লেসেবল, এদের রিপ্লেসমেন্ট নাই কোনো। এই সুইচ বাদে আর আর যেসব এলিমেন্ট আমাদের পাওয়ার ইলেকট্রনিক্স সার্কিটে ইউজ হয় তার মধ্যে আছে হচ্ছে গিয়ে ম্যাগনেটিক ট্রান্সফরমার আর হচ্ছে গিয়ে লসলেস স্টোরেজ এলিমেন্ট। তার মানে আমাদের সার্কিটে বেসিক্যালি ট্রান্সফরমার থাকবে, ক্যাপাসিটর থাকবে, লসলেস স্টোরেজ এলিমেন্ট হিসেবে থাকবে ক্যাপাসিটর অথবা ইন্ডাক্টর। তো সাপ্লাই আর লোড এন্ড বাড়তে আমাদের বেশিরভাগ সার্কিটই এই তিনটা জিনিস দিয়েই মেইনলি তৈরি হয়। এখন আবার হচ্ছে গিয়ে এই সুইচ, পাওয়ার সুইচ যেটা পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস, আর হচ্ছে গিয়ে ট্রান্সফরমার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর। আর সাপ্লাই এন্ডে থাকবে সোর্স আর ইউজার এন্ডে থাকবে লোড।
তো এর বাইরে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে একটা কন্ট্রোল সার্কিট থাকবে। এই কন্ট্রোল সার্কিট গুলা সোর্স, লোড এবং ডিজাইনার যেসব ক্রাইটেরিয়া দিয়ে দেয় সেই সব ক্রাইটেরিয়া অনুযায়ী সে ডেটা কালেক্ট করবে ইনপুট থেকে এবং আউটপুট থেকে, এবং ইনপুট আউটপুট থেকে ডেটা কালেক্ট করে সে কন্ট্রোল সিগন্যাল জেনারেট করবে, যেটা আমার পুরো সার্কিটটাকে কন্ট্রোল করবে। এক্ষেত্রে কন্ট্রোল সার্কিট গুলা লো পাওয়ার অ্যানালগ এবং ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট দিয়ে তৈরি হয়, যেমন অপ অ্যাম্প ইউজ হয়, তারপরে ডায়োড ইউজ হয়, এছাড়াও মসফেটও ইউজ হইতে পারে। সোজা কথায় কন্ট্রোল সার্কিট ডিজাইন হচ্ছে গিয়ে একটা আলাদা পার্ট। পাওয়ার কনভার্সনের ব্যাপারে গত ক্লাসেও একটু বলছিলাম, তার ভিতরে তাও এখন আরেকবার একটু এগুলাকে রিভিশন দিয়ে নিই। সেটা হচ্ছে যে কনভার্সন 4 রকম হইতে পারে আমাদের পাওয়ার ইলেকট্রনিক সার্কিটে। আমাদের সিলেবাসও এই টপিকস গুলার উপরেই বিভক্ত। এসি টু ডিসি কনভার্সন, ডিসি টু এসি কনভার্সন, আনরেগুলেটেড ডিসি থেকে রেগুলেটেড ডিসি কনভার্সন, আর হচ্ছে গিয়ে এসি পাওয়ার কনভার্সন। এসি পাওয়ার কনভার্সনের মধ্যে এসি অ্যামপ্লিটিউড অথবা এসি সিগন্যালের ফ্রিকোয়েন্সি এর যে কোনো একটা অথবা বোথ চেঞ্জ হইতে পারে সার্কিটের থ্রুতে। আমাদের প্রথম কনভার্সনটা হচ্ছে যে এসি থেকে ডিসি তে কনভার্সন। এসি টু ডিসি কনভার্সন হচ্ছে যে ইনপুট হচ্ছে এসি, আউটপুট হচ্ছে ডিসি। এটার বেসিক্যালি এই টাইপের ক্লাসিফিকেশনকে আমরা সার্কিটকে যে নাম দিয়ে থাকি তার নাম হচ্ছে রেকটিফায়ার। তো 60 হার্টজের একটা এসি সিগন্যালকে যদি অ্যাপ্রোপ্রিয়েট ডিসি সিগন্যালে কনভার্ট করতে চাও তাহলে তোমাকে একটা রেকটিফায়ার ইউজ করতে হবে। রেকটিফায়ারের কমন এক্সাম্পল হচ্ছে আমাদের মোবাইলের চার্জার। আমাদের মোবাইলের চার্জার এসি সিগন্যালকে ইনপুট হিসেবে নেয় এবং এটাকে সে ডিসিতে কনভার্ট করে। ডিসিতে কনভার্ট করে তারপরে সে মোবাইলের যে ব্যাটারি আছে সেই ব্যাটারিকে চার্জ করে। 2 নম্বর হচ্ছে যে ডিসি টু এসি কনভার্সন। ডিসি টু এসি যে কনভার্সন গুলো সেইগুলাকে যে নামে ক্লাসিফাই করা হয় সেটা হচ্ছে ইনভার্টার। সো এটা যে প্রসেস কাজ করে সেটা হচ্ছে যে ডিসি সিগন্যালের যে অ্যাভারেজ পাওয়ারটা আছে সেই অ্যাভারেজ পাওয়ারটা সে ডিসি থেকে এসি তে কনভার্ট করে। যেমন এটার টিপিক্যাল এক্সাম্পল হচ্ছে আমাদের আইপিএস। এখানে ইনভার্টার আইপিএস মেশিনের ভিতরে একটা ইনভার্টার সার্কিট থাকে। ইনভার্টার সার্কিট আমাদের যে 12 ভোল্টের ব্যাটারি আছে সেই ব্যাটারিকে তোমার এই ডিসি সোর্স, সেই ডিসি সোর্সকে সে কনভার্ট করে এবং কনভার্ট করে সে 50 হার্টজ, আমাদের দেশের জন্য 50 হার্টজ 220 থেকে 240 ভোল্ট এর ভিতরে সে এসি সিগন্যালে কনভার্ট করে এবং কনভার্ট করে সে আমাদেরকে পাওয়ার সাপ্লাইটা দেয়। সিমিলার এক্সাম্পল বলা যায় সোলার পাওয়ারের ক্ষেত্রেও। যেসব বাসা বাড়িতে সোলার পাওয়ার আছে সেগুলোতে সোলার পাওয়ার থেকে সে পাওয়ার নেয়, পাওয়ার নিয়ে সে ব্যাটারিতে স্টোর করে, ব্যাটারি থেকে সে পাওয়ারটা অথবা সোলার সেল থেকে ডিরেক্ট পাওয়ারটাকে সে ইনভার্টারের থ্রুতে লোডে সাপ্লাই দিয়ে দেয়। এরপরে হচ্ছে যে ডিসি টু ডিসি কনভার্টার। ডিসি টু ডিসি কনভার্টারের মেইন কাজ হচ্ছে যে রেগুলেটেড পাওয়ার সাপ্লাই। যেমন কোথাও যদি এমন ডিভাইস, কোথাও যদি সাপ্লাই ফিক্সড, যেমন একটা ব্যাটারি তার সাপ্লাই হচ্ছে গিয়ে ফিক্স, তো এখন সেইখান থেকে সে বিভিন্ন রকম ভোল্টেজ সে পাওয়ার জেনারেট করতে চায়। যেমন 12 ভোল্টের একটা ব্যাটারি আছে, সেখান থেকে আমরা 5 ভোল্টও চাই, 9 ভোল্টও চাই, 3.3 ভোল্টও চাই। এরকম তিনটা যদি আলাদা আলাদা পাওয়ার সাপ্লাই চাই তাহলে এইটা রেগুলেশনের মাধ্যমে একটা সার্কিটের থ্রুতে যেতে হবে, যেই সার্কিটটা
আমার এই ভোল্টেজটাকে তিনটা আলাদা আলাদা সার্কিট লাগবে, অবশ্যই তিনটা আলাদা আলাদা ভোল্টেজ চাইলে, তবে সে রেগুলেটেড করতে পারবে। অর্থাৎ ইনপুটে ইনপুট যাই হোক, আউটপুটে সে যদি একটা ফিক্সড সাপ্লাই রাখতে চায়, লোড কম বেশি হইলেও, তাহলে আহ, তাহলে এই লোডের ডিমান্ড অনুযায়ী লোডের অ্যাক্রস আউটপুট ভোল্টেজ ফিক্স রাখার জন্য আমাদেরকে রেগুলেটেড কনভার্টার ইউজ করতে হবে। এগুলাকে ডিসি টু ডিসি কনভার্টার বলে। এদের আরেকটা নাম হচ্ছে গিয়ে চপার সার্কিট। 4 নম্বর যে এক্সাম্পলটা, সেই এক্সাম্পলটা হচ্ছে যে এসি টু এসি কনভার্সন। এটা তুলনামূলকভাবে হাই পাওয়ার অ্যাপ্লিকেশনে এসি টু এসি কনভার্সন ইউজ করা হয়। বেসিক্যালি যেসব জায়গায় এগুলোর অ্যাপ্লিকেশন পাওয়া যায় সেটা হচ্ছে মোটর ড্রাইভসে। কমন এক্সাম্পল লাইট ডিমার সার্কিট। কখনো দেখে থাকো যদি, যে অনেক টেবিল ল্যাম্পের সাথে একটা কন্ট্রোল বাটন থাকে, এই কন্ট্রোলটাকে যদি নবটাকে ঘোরানো যায় তাহলে লাইটের ডিমনেস বাড়ানো বা কমানো যায়। তো ওইখানে ভিতরে যে সার্কিটটা থাকে সেই সার্কিটটা আসলে একটা ডিমার সার্কিট, এবং এটা এসি টু এসি কনভার্সন করে। এসি টু এসি কনভার্সনে ভোল্টেজের অ্যাম্পলিটিউড চেঞ্জ হইতে পারে, অথবা যে সাপ্লাইটা আছে, এসি সাপ্লাইটা আছে ইনপুট, সেই এসি ইনপুট সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সিও চেঞ্জ করা যায়। এই সার্কিটগুলোর ডিজাইন এই টাইপের হয়ে থাকে। একটা ভালো এক্সাম্পল হচ্ছে যে স্পিড কন্ট্রোল অফ এন ইন্ডাকশন মোটর। আমাদের যেসব ইন্ডাস্ট্রি কিংবা যেসব ফিল্ডে মোটর ইউজ হয়, কমনলি ইউজড মোটর হচ্ছে ইন্ডাকশন মোটর। এই কমনলি ইউজড ইন্ডাকশন মোটরের স্পিড বাড়া কমানোর জন্য তোমার ইনপুট সাপ্লাই তো ফিক্স, ধরো 240 ভোল্ট বা 220 ভোল্ট 50 হার্টজ, এটা হচ্ছে গিয়ে সাপ্লাই। এখন মোটরের স্পিড তো ফ্রিকোয়েন্সির সাথে ফিক্সড হয়। মোটরের সিনক্রোনাস স্পিড হচ্ছে গিয়ে 120 f/p, এই ফর্মুলা অনুযায়ী ফিক্স থাকে। তো যদি মোটরের স্পিডকে কম বেশি করতে হয় তাহলে আলাদা একটা সার্কিট লাগবে। এই সার্কিটটা পাওয়ার ইলেকট্রনিক সার্কিট দিয়ে ডিজাইন করা যাবে। এখন কিছু কিছু কনভার্টার সার্কিট এমন আছে যে কনভার্টার সার্কিট গুলা এমন ভাবে ডিজাইন করা হয় যে তারা বিভিন্ন মোডে অপারেট করতে পারে। যেমন রেকটিফায়ার সার্কিট, আমরা জানি যে নর্মালি যেসব রেকটিফায়ার সার্কিট আমরা ইউজ করে থাকি, হাফ ওয়েভ রেকটিফায়ার একটা ডায়োড ইউজ করলেই হয়, ফুল ওয়েভ রেকটিফায়ারে 4টা ডায়োড ইউজ করলে হয়। আবার কিছু কিছু ডায়োড আছে হচ্ছে গিয়ে যেগুলাতে কন্ট্রোল করা যায়। হ্যাঁ, ডায়োডের 2টা পিন বাদেও আরেকটা 3 নম্বর পিন থাকে, যে পিন দিয়ে ডায়োডের সুইচিং অন অফ কে কন্ট্রোল করা যায়। তো ওগুলাকে থাইরিস্টর বলে। তো ওই থাইরিস্টর দিয়েও কিন্তু রেকটিফায়ার ডিজাইন করা যায়। এখন যদি থাইরিস্টর দিয়ে রেকটিফায়ার ডিজাইন করা হয়, তো সেই রেকটিফায়ার গুলা ইনভার্টার হিসেবেও ইউজ করা সম্ভব। যেমন এখানে একটা ফিগারের মধ্যে দেখতেছো যে একটা ফিগার দেখানো হয়েছে। এই ফিগারে যে এক্সাম্পলটা দেখানো হয়েছে, সেই এক্সাম্পলে মেইনলি এখানে একটা কনভার্টার সার্কিট আছে। এখন ধরো পাওয়ার ফ্লো এই এসি থেকে ডিসির দিকে যাচ্ছে, তাহলে এই কনভার্টারটাকে, তখন যখন তুমি এই কনভার্টারটাকে ডিজাইন করবা, যদি এই বাম দিক থেকে ডান দিকে পাওয়ার ফ্লো চাও, অর্থাৎ একটা এসি সাপ্লাই আছে, এই এসি সাপ্লাইটাকে তুমি একটা ব্যাটারি, ডান পাশে একটা ব্যাটারি সিম্বল দেখা যাচ্ছে, এই ব্যাটারিকে তুমি চার্জ করতে চাও। এসি সাপ্লাই, যখন এসি সাপ্লাই অ্যাভেলেবল থাকবে তখন আমরা এই কনভার্টার থ্রুতে ব্যাটারিটাকে চার্জ করতে চাবো, তখন এই কনভার্টারটা বেসিক্যালি একটা রেকটিফায়ার হিসেবে কাজ করতে হবে। সো রেকটিফায়ারটা ডিজাইন করা এমন ভাবে ডিজাইন করা হবে, যখন এই পাওয়ার সাপ্লাইটা অ্যাভেলেবল হবে তখন রেকটিফায়ারের থ্রুতে ব্যাটারিটা চার্জ হবে। আচ্ছা, এরপরে কখনো যদি এমন ডিমান্ড হয়, আমাদের কখনো যদি এমন ডিমান্ড পাওয়া যায় যে ব্যাটারি থেকে পাওয়ার ফ্লোটা এখন এসির দিকে যাইতে হবে, হ্যাঁ,
তখন কি করতে হবে, তখন আসলে এই যে কনভার্টারটা, সেই কনভার্টারটাকে একটা ইনভার্টার হিসেবে কাজ করাইতে হবে, অর্থাৎ ডিসি টু এসি কনভার্সন হিসেবে কাজ করাইতে হবে। তো এই যে অ্যারো দিয়ে দেখানো হয়েছে, পাওয়ার ফ্লো যখন লেফট থেকে রাইটের দিকে হবে তখন এই কনভার্টারটা রেকটিফায়ার হিসেবে কাজ করবে, আর পাওয়ার ফ্লো যখন রাইট থেকে লেফটের দিকে হবে তখন এটা ইনভার্টার হিসেবে কাজ করবে। সো একটা সেম সার্কিট, অর্থাৎ সেম নাম্বার, সেম কম্পোনেন্ট এখানে ইউজ করা হবে। সেম কম্পোনেন্ট ইউজ করে সেটাকেই কখনো রেকটিফায়ার হিসেবে কখনো ইনভার্টার হিসেবে অ্যাপ্লাই করা সম্ভব, যদি কন্ট্রোল সার্কিট, এটা এই সার্কিটটাকে কাজ করানোর জন্য একটা কন্ট্রোল সার্কিট লাগবে। সেই কন্ট্রোল সার্কিটটাকে যদি ঠিকভাবে ডিজাইন করা যায় তাহলে সেম কনফিগারেশন, সেম ডিভাইসের কনফিগারেশন কখনো রেকটিফায়ার হিসেবে কাজ করতে পারবে, কখনো ইনভার্টার হিসেবে কাজ করতে পারবে। এটা আমরা দেখবো, আমরা যখন এগুলার প্রত্যেকটা ডিটেইল দেখব, প্রত্যেকটা সার্কিটের ইনভার্টার, রেকটিফায়ার, এই ডিটেইলগুলো যখন আমরা দেখব তখন দেখব যে কিভাবে এটা সম্ভব, কিভাবে পাওয়ার ফ্লো বোর্ড ডিরেকশনে কনভার্ট করা যায়। সো এই ছিল মোটামুটি হচ্ছে গিয়ে আমাদের টাইপস অফ ইলেকট্রিক পাওয়ার কনভার্সন। আজকে শুধুমাত্র বেসিক ধারণাগুলা দেয়া হইলো, এরপরে আমরা কিছু সংজ্ঞা দেখব, ডেফিনেশন দেখব, যে ডেফিনেশন গুলা হয়তো তোমাদের আগেই পড়ানো হয়েছে। এভারেজ পাওয়ার কি, রিয়েল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, তারপরে বেসিক কম্পোনেন্ট, পাওয়ার ফ্যাক্টর, এছাড়া আরো কিছু নতুন নতুন টার্ম হয়তো আসবে যেগুলা ডিস্টরশন ফ্যাক্টর, তারপরে হচ্ছে আমাদের হ্যাঁ ডিস্টরশন ফ্যাক্টর, ডিসপ্লেসমেন্ট ফ্যাক্টর, এই টাইপের কিছু টার্ম নতুন নতুন আসবে, যে টার্মগুলোর সংজ্ঞা আমরা শুরুতে একটু দেখে নিব। এগুলো দেখার পরে তারপরে আমরা মেইন ডিভাইসে চলে যাব, পাওয়ার ইলেকট্রনিক কম্পোনেন্ট গুলাতে স্টাডি করব। তো আজকের ক্লাস এটুকুই, কার কোনো কোশ্চেন থাকলে বলতে পারো।